হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে তোমরা মেজর পেপার 2 ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো বিভিন্ন কলেজে। তো তাদের জন্য আজকের আলোচনার বিষয় রয়েছে অঙ্গরাজ্যের যে আইনসভা। তো এই আইনসভার গঠন, ক্ষমতা এবং কার্যাবলী। ঠিক আছে, তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি অনলাইন কোর্সে, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য আমরা পুরো সেমিস্টারের কোর্স ফি রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এবং গুগল প্লে স্টোরে যদি তোমরা যাও, তো গুগল প্লে স্টোরে একটা অ্যাপ রয়েছে আমাদের, যেটা হলো পিস্টিকল এডুকেশন বলে। এই অ্যাপটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক। দেখো, অঙ্গরাজ্যের আইনসভার গঠন। তো গঠন কি? দেখো, সংবিধানের 168-র 1 নং ধারা অনুসারে ভারতবর্ষের প্রত্যেকটি অঙ্গরাজ্যে একটি করে আইনসভা রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটি অঙ্গরাজ্যে কিন্তু একটি করে আইনসভা রয়েছে। এই রাজ্য আইনসভাগুলি এক কক্ষ বিশিষ্ট অথবা দ্বিকক্ষ বিশিষ্ট উভয় হতে পারে। এক কক্ষ বিশিষ্ট হতে পারে অথবা দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে। তো যে সমস্ত রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, তার উচ্চ কক্ষের নাম থাকে বিধান পরিষদ এবং নিম্ন কক্ষের নাম থাকে বিধানসভা। ভারতের 28টি টোটাল অঙ্গরাজ্যের মধ্যে বর্তমানে কেবলমাত্র 6টিতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। কেবলমাত্র 6টিতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, বাকিটিতে নেই এক কক্ষ বিশিষ্ট। ঠিক আছে, বাকি যে 22টি রয়েছে সেখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। এই 6টি যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে সেটা হলো বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। ঠিক আছে, এই যে 6টা রাজ্য রয়েছে, এই 6টা রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। রাজ্যপাল হলেন রাজ্য আইনসভার অবিচ্ছেদ্য অংশ। একটি বিষয় উল্লেখ করা যায় যে 1969 সালে পার্লামেন্টে আইন প্রণয়নের মাধ্যমে পশ্চিমবঙ্গে যে আইনসভার উচ্চকক্ষ অর্থাৎ বিধান পরিষদের বিলোপ সাধন করা হয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গে কিন্তু প্রথমে আগে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল, কিন্তু 1969 সালে একটাকে বিলোপ করা হয়। তখন থেকেই পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট হয়ে যায়। তার আগে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্টই ছিল। আচ্ছা, এবার দেখো অঙ্গরাজ্যের যে বিধানসভা পরিষদের গঠন কি রয়েছে। বিধান পরিষদের গঠন দেখো, সংবিধানের 171 নং ধারা অনুযায়ী বিধান পরিষদের গঠন সম্পর্কে বলা হয়েছে যে বিধান পরিষদের সদস্য সংখ্যা সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যার 1/3 বেশি হবে না। ঠিক আছে, 1/3 বেশি হবে না, মানে যদি সদস্য সংখ্যা মোট হয় 90 জন, তাহলে 30 জনের বেশি কিন্তু হতে হবে না। অবশ্য 171-এর 1 নং ধারা অনুযায়ী এই কথা সুস্পষ্ট করে বলা হয় যে বিধান পরিষদের মোট সদস্য সংখ্যা কোনো অবস্থাতেই 40-এর কম হবে না। ঠিক আছে, তো 1/3 হোক বা না হোক, কিন্তু কোনো মতেই সেই সদস্য সংখ্যা যেন 40-এর থেকে কম না হয়। হয়তো 40-এর থেকে বেশি বা 40-এর থেকে বেশি যদি বেশি হয়ে যায়, তাহলে 1/3 যেটা সেটা করা হবে। রাজ্য বিধান পরিষদ একই সঙ্গে নির্বাচিত এবং মনোনীত উভয় ধরনের সদস্যদের নিয়ে গঠিত। ঠিক আছে, তো রাজ্যের যে পরিষদটা রয়েছে বিধান পরিষদটা, সেখানে কিন্তু মনোনীত সদস্যও রয়েছে এবং যে নির্বাচিত সদস্য উভয় কিন্তু নিয়ে গঠিত। সাধারণত বিধান পরিষদের 6 ভাগের মধ্যে
5 ভাগ সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন এবং যে অবশিষ্ট 1 ভাগ রয়েছে সেই সদস্য রাজ্যপাল কর্তৃক মনোনীত হন। ঠিক আছে, রাজ্যপাল তাদেরকে সেই রাজ্যপালের ইচ্ছা মতো তাদেরকে মনোনীত করে। বাকি যে 5 ভাগ সদস্য রয়েছে তারা কিন্তু পরোক্ষভাবে নির্বাচনের মাধ্যমে তারা সেখানে তাদেরকে নেওয়া হয়ে থাকে। আচ্ছা, নেক্সট রয়েছে যে কি রাজ্য বিধানসভার গঠন। দেখো, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে বিধানসভার সদস্যরা জনসাধারণের দ্বারা নির্বাচিত হন, যেটা হচ্ছে 170 নং ধারা অনুযায়ী। ঠিক আছে, যে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার যেটা রয়েছে, তো এই ভোটাধিকারের ভিত্তিতে বিধানসভার প্রত্যেকটা সদস্য হচ্ছে ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হন। তো সর্বাধিক যে 500 এবং সর্বনিম্ন 60 জন সদস্য নিয়ে বিধানসভা গঠিত হয়। ঠিক আছে, তো বিধানসভা যে গঠিত হয় সেখানে সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে হবে 60 জন এবং সর্বাধিক বা সব থেকে বেশি 500 জন, এর থেকে বেশি হবে না। তো অবশ্য 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম বিধানসভার সদস্য সংখ্যা কমপক্ষে 30 জন বলে স্থির করা হয়, যেহেতু সিকিম একটা ছোট রাষ্ট্র বা রাজ্য। অনুরূপভাবে 53, 55 এবং 56তম যে সংবিধান সংশোধন রয়েছে তার মাধ্যমে মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া তারপরে পূর্ণ অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃত হওয়ার পর এই নতুন রাজ্যগুলির বিধানসভার সর্বনিম্ন যে সদস্য সংখ্যা নির্ধারিত করা হয় 40 জন করে। ঠিক আছে, আচ্ছা, সংবিধানের 171 নং ধারার যে A2 সেকশনটা রয়েছে সেই ধারা অনুযায়ী বলা হয়েছে যে নাগাল্যান্ডের বিধানসভার সদস্য সংখ্যা কমপক্ষে 46 জন স্থির করা হয় এবং বর্তমানে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের যে বিধানসভার সদস্য সংখ্যা হলো যথাক্রমে 60 এবং 294 জন। ঠিক আছে, তো 60 জন হলো আমাদের হলো ত্রিপুরার সদস্য সংখ্যা এবং পশ্চিমবঙ্গেরটা হলো 294 জন। বিধানসভার মোট আসন সংখ্যার মধ্যে তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষিত করা হয়েছে। এছাড়া রাজ্যপাল ইঙ্গ ভারতীয় সম্প্রদায় থেকে একজন সদস্য মনোনীত করতে পারেন। ঠিক আছে, ইঙ্গ ভারতীয়দের মধ্যে থেকে একজনকে তারা মনোনীত করে। বাকি কিছু যে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের মধ্যে কিছু আসন তারা সংরক্ষিত করে রেখেছে। আচ্ছা, এবার রয়েছে রাজ্য আইনসভার যে ক্ষমতা এবং কার্যাবলীগুলো কি কি রয়েছে। দেখো, তো রাজ্য আইনসভা যে সমস্ত ক্ষমতা এবং কার্যাবলীগুলো ভোগ করে থাকে তার মধ্যে প্রথমটা হলো কি আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। ঠিক আছে, তো আইন প্রণয়ন সংক্রান্ত কি ক্ষমতা রয়েছে। দেখো, রাজ্য আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আইন প্রণয়ন করা। সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো রাজ্যের যে আইনসভা রয়েছে তার হলো আইন প্রণয়ন করা। সংবিধান অনুযায়ী রাজ্য আইনসভার সমগ্র রাজ্যের বা রাজ্যের যে কোনো অংশের জন্য আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে। রাজ্য তালিকাভুক্ত সমস্ত বিষয়ে এককভাবে আইন প্রণয়নের অধিকার হলো বিধানসভার। ঠিক আছে, সমস্ত আইন বা এককভাবে আইন প্রণয়নের যে অধিকারটা রয়েছে সেই অধিকারটা রয়েছে হলো বিধানসভার কাছে। যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে বিধানসভা আইন প্রণয়ন করতে পারে। ঠিক আছে, যুগ্ম তালিকাভুক্ত যতগুলো বিষয় রয়েছে সেই বিষয় কিন্তু বিধানসভা আইন প্রণয়ন করে। তবে এক্ষেত্রে সংবিধান অনুযায়ী পার্লামেন্টের প্রণীত আইন প্রাধান্য পেয়ে থাকে। ঠিক আছে, তো সংবিধান অনুযায়ী পার্লামেন্ট যেই আইনটা প্রণয়ন করবে সেই আইনটাই কিন্তু প্রাধান্য পায় এখানে। কোনো বিল রাজ্যপালের সম্মতি ছাড়া আইনের মর্যাদা লাভ করতে পারে না। শুধুমাত্র যে কোনো ধরনের বিল হোক সেখানে সেই বিলকে কিন্তু রাজ্যপালের সম্মতি অবশ্যই প্রয়োজন হবে। রাজ্যপাল যদি সেই বিলের সম্মতি না দেয় তাহলে কিন্তু সেই বিলটা আইনে কখনোই পরিণত হবে না। অবশ্য কোনো বিলকে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, এবার দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। দেখো, রাজ্য মন্ত্রিসভায় স্থায়িত্ব বিধানসভার উপর নির্ভরশীল। মন্ত্রিসভা যতদিন পর্যন্ত বিধানসভার আস্থাশীল থাকবে ততদিন পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারবে।
সংসদীয় গণতন্ত্রে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সম্পূর্ণভাবে বিধানসভার ভোগ করতে পারে। ঠিক আছে, সম্পূর্ণভাবে শুধুমাত্র সেই ক্ষমতাটা রয়েছে বিধানসভার কাছে। প্রশ্ন জিজ্ঞাসা, মুলতবি প্রস্তাব উত্থাপন, ছাঁটাই প্রস্তাব উত্থাপন, অনাস্থা প্রস্তাব উত্থাপন প্রভৃতির সাহায্যে বিধানসভা রাজ্যের মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, বিধানসভাগুলো এই সমস্ত ব্যাপারে যে রাজ্যের মন্ত্রিসভাগুলো রয়েছে তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। রাজ্য মন্ত্রিসভা যৌথভাবে বিধানসভার কাছে দায়িত্বশীল থাকায় মন্ত্রিসভার সমস্ত কাজের জন্য বিধানসভার কাছে জবাবদিহি করতে বাধ্য। বিধানসভার কোনো মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান হলে সমগ্র মন্ত্রিসভার প্রস্তাব প্রত্যাখ্যান হয়ে থাকে, সেক্ষেত্রে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। ঠিক আছে, আচ্ছা, পরে যেটা রয়েছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। দেখো, অর্থ সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে বিধান পরিষদের ক্ষমতা যথেষ্ট সীমাবদ্ধ। ঠিক আছে, তো অর্থ সংক্রান্ত ব্যাপারে যতগুলো ক্ষমতা রয়েছে সেখানে কিন্তু ক্ষমতাটা কিছু সীমাবদ্ধ থেকে যায় বিধান পরিষদের। রাজ্য বিধানসভাকে আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো রাজ্যে যে বিধানসভা রয়েছে তো সেইখানে অর্থ ব্যাপারে যে কোনো ধরনের অর্থ সংক্রান্ত যে ক্ষমতা সেটা হলো বিধানসভাকে দেওয়া হয়েছে। তো বিধান পরিষদের কাছে এই ক্ষমতাটা কিন্তু কিছু সীমিত রয়েছে। সংসদীয় রীতি অনুসারে অর্থ সংক্রান্ত যাবতীয় ক্ষমতা একমাত্র বিধানসভার হাতে ন্যস্ত রয়েছে। তাছাড়া নতুন কর প্রবর্তন, প্রচলিত কর হারের পরিবর্তন প্রভৃতি ক্ষমতা বিধানসভার হাতেই ন্যস্ত রয়েছে। আবার কোনো বিল বিধানসভায় গৃহীত হওয়ার পর রাজ্যপালের অনুমোদন লাভের জন্য প্রেরিত হলে তাতে নীতি অসম্মতি জ্ঞাপন করতে পারবে না। আচ্ছা, তো 4 নম্বর যেটা রয়েছে সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা। এবার সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা কি কি ভোগ করে থাকে? সংবিধান সংশোধনের মূল যে ক্ষমতা পার্লামেন্টের হাতে থাকলেও রাজ্য বিধানসভার কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ক্ষমতা রয়েছে। ঠিক আছে, কিন্তু মূল যে ক্ষমতা সেই মূল ক্ষমতা রয়েছে কিন্তু পার্লামেন্টের হাতে, কিন্তু কিছু কিছু বিষয়ে সেই ক্ষমতাটা হচ্ছে বিধানসভা ভোগ করে থাকে। যুক্তরাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংবিধান সংশোধন করতে গেলে অত্যন্ত অর্ধেক আইনসভার অনুমোদন প্রয়োজন হয়, যেটা হচ্ছে 368(2) নং ধারা অনুযায়ী বলা হয়েছে। এই বিষয়গুলির মধ্যে যেগুলো উল্লেখযোগ্য হলো সেটা হচ্ছে কেন্দ্রীয় রাজ্যের ক্ষমতা বন্টনের জন্য, তারপরে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো রয়েছে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে যেটা লাস্টে রয়েছে অন্যান্য কিছু ক্ষমতা। দেখো, উপরোক্ত যে সমস্ত কার্যাবলী ছাড়াও রাজ্য আইনসভা আরো কিছু কাজ করে থাকে, যেমন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ নির্বাচক সংস্থার সভা হিসেবে বিধানসভার সদস্যরা অংশগ্রহণ করে থাকে। ঠিক আছে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তারা অংশগ্রহণ করে থাকে। রাজ্য আইনসভা, রাজ্য জনকীর্ত কমিশন, রাজ্যের মহাহিসাব পরীক্ষক প্রমুখ যে কর্তৃক প্রদত্ত রিপোর্ট বিচার বিবেচনা করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের ক্ষেত্রে রাজ্য আইনসভার বিশেষ করে বিধানসভার কিন্তু সম্মতি এক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। তো এটাই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।